মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচির দপ্তরের মন্ত্রী তিস্তো সোয়ে সংক্ষিপ্ত সফরে সোমবার ভোরে ঢাকায় আসছেন। এক মাসেরও বেশি সময় ধরে চলা রোহিঙ্গা সংকটের মুখে এই প্রথম মিয়ানমারের কোনো মন্ত্রী ঢাকা সফরে আসছেন। তিস্তো সোয়ে কাল দুপুরে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে বৈঠক করবেন, যাতে প্রাধান্য পাবে রোহিঙ্গা সমস্যা সমাধানের প্রসঙ্গ। বিশেষ করে তাদের নিরাপদ এবং মর্যাদার সাথে রাখাইনে ফেরানোর বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করবে বাংলাদেশ। সমস্যার উৎস যেহেতু মিয়ানমারের, সমাধানও সূচি প্রশাসনকে করতে হবে, এই বার্তা দেবে বাংলাদেশ সরকার। যত দ্রুত সম্ভব শান্তিপূর্ণ উপায়ে রোহিঙ্গা সংকটের সমাধান চায় বাংলাদেশ। আজ সকালে রাজধানীতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন বিষয়ক 2 দিনের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী AH মাহমুদ আলী। এবারের সম্মেলনে জাতিসংঘ সদর দপ্তর এবং 22টি দেশের 60 জন বিদেশি প্রতিনিধি সহ 200 জন অংশ নিচ্ছেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ যে কোনো আন্তর্জাতিক সমস্যারই শান্তিপূর্ণ সমাধান চায়। মানবিক কারণে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের আশ্রয় দিলেও এটি দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্য শুভ হবে না বলেও মন্তব্য করেন তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা সংকট নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া 5 দফা প্রস্তাব দ্রুত বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। Bangladesh believes in peaceful settlement of international disputes. Accordingly, our Honorable Prime Minister Sheikh Hasina has presented her 5-point proposal in the UN General Assembly. In line with that, we would like to peacefully resolve this issue at the earliest possible time. আবারও বিপুল সংখ্যক মানুষ মিয়ানমার সেনাবাহিনীর হাত থেকে বাঁচতে পালিয়ে আসছেন তারা। অনেকে বলছে সেনারা তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, নির্বিচারে হত্যা করেছে পরিবারের সদস্যদের। বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম খান, ছবি তুলেছেন মাহফুজ মিঠু। অস্তগামী সূর্যের সঙ্গে পাল্লা দিয়ে ছুটছেন মিয়ানমার থেকে পালিয়ে আসা এই নারী। লক্ষ্য, সূর্য ডোবার আগেই যে কোনো রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেয়া। সাথে আসা প্রতিবেশীরাও এই পথ পার হয়েছে বেশ খানিকটা আগে। মারে ধরে গুলি মারে গত ফুরাদের এন্দারে হনকাম তোরে আলে বান্ধ জাগো আর ভারতে হাইটে দিন বহুত আছেন তোই না খাইলো তোই তো না পাবা সন্ধ্যা গড়িয়ে যখন মধ্যরাত, তখনও থামে না রোহিঙ্গা অনুপ্রবেশ। প্রাণ বাঁচাতে ছুটে আসছে পরিবার পরিজন নিয়ে, সাথে সহায় সম্বল যেটুকু আছে। যমুনা নিউজ টিম টানা 24 ঘন্টা পর্যবেক্ষণ করেছে টেকনাফের হাড়িয়াখালী পয়েন্টে রোহিঙ্গা অনুপ্রবেশের দৃশ্য। সকাল থেকে দুপুর পর্যন্ত মানুষের ঢল নামে এই পথে। ক্লান্ত পরিশ্রান্ত এক একটি শরীর যেন নির্যাতিত মানুষের প্রতিচ্ছবি, বেঁচে থাকার শেষ আকুতি। প্রাণ হাতে নিয়ে 90 বছরের এই বৃদ্ধাও তাই বাংলাদেশ সীমান্তে। ওইখান থেকে কেন চলে আসছে? এখান থেকে মিলিটারি মারার জন্য হয়ে গেছে। শাহপুরী দ্বীপ হয়ে হারিয়াখালীর এই পয়েন্ট দিয়েই বাংলাদেশে প্রবেশ করছে গড়ে 2 থেকে 2.5 হাজার রোহিঙ্গা। এর বাইরেও বিভিন্ন পয়েন্ট দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে রোহিঙ্গারা প্রবেশ করছে, আশ্রয় নিচ্ছে তাদের নির্দিষ্ট ক্যাম্পগুলোতে। মূলত আবারও সহিংস হয়ে উঠতে পারে মিয়ানমার, এমন শঙ্কাতেই মাতৃভূমি ছেড়ে এখনও প্রতিদিন সীমান্ত পার হচ্ছে রোহিঙ্গারা। থাকা খাওয়া সহ অন্যান্য সুবিধার কথা জানিয়ে স্বজনের টেলিফোন পেয়েও আসছেন অনেকে। তবে অব্যাহত রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে কিছুটা অস্বস্তি আছে স্থানীয়দের মাঝে। আমাদের এখানে 2.5 লক্ষ 3 লক্ষ জনবসতি, এর মধ্যে যদি আরো 8 লক্ষ মতো যোগ হয়ে যায়, তাহলে আমাদের চতুর্মুখী সমস্যা হতে পারে। সবকিছুর পরও মিয়ানমার থেকে প্রাণ নিয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য এখানকার প্রতিটি মানুষই মানবিক। মিয়ানমার সেনাদের নির্যাতন নিপীড়নের মুখে এ দফায় গত 25 আগস্ট থেকে বাংলাদেশে আসা শুরু করেছে রোহিঙ্গারা। আসছে প্রতিদিনই। মানবতার কথা বিবেচনা করে তাদেরকে সাময়িক আশ্রয় দিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। কিন্তু প্রশ্ন হচ্ছে, কবে বন্ধ হবে এই রোহিঙ্গা অনুপ্রবেশ, আর কবে স্থায়ীভাবে সমাধান হবে এই সংকটের? দর্শক, প্রাণ ভয়ে মিয়ানমার থেকে পালিয়ে আবারও রোহিঙ্গারা বাংলাদেশের সীমান্ত পেরিয়ে ঢুকছে দেশে। যারা আগে এসেছেন তাদের ঠাঁই হয়েছে কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবিরে। আমাদের সহকর্মী শরীফুল ইসলাম খানের রিপোর্টে আপনারা এগুলো দেখছিলেন। এবার এখনকার খবর জানতে তার কাছে যাচ্ছি সরাসরি। শরীফ, নতুন করে আবার আপনি বলছিলেন রোহিঙ্গারা সীমান্ত পেরিয়ে ঢুকছে, ঠিক নতুন করে কেন, তারা কি বলছে?
জোহা, আমি আজকে সকালেও বান্দরবানের তুমরো সীমান্তে গিয়েছিলাম একদম সকালে। তো প্রতিদিনকার মতো যেভাবে রোহিঙ্গারা ঢুকছে, কয়েকটা সীমান্তে হয়তো 300-400, আবার কোনো কোনো সীমান্তে হয়তো 3000-এরও উপরে। আমি তাদের সঙ্গে কথা বলেছিলাম, আমি বিস্তারিত জেনেছি আসলে কেন তারা এখানে আসছে। একটা তো আছে যে তাদের প্রাণ ভয়, শঙ্কা, আতঙ্ক, যে মিয়ানমার সেনারা তাদেরকে আগে যে নির্যাতন নিপীড়ন করছে সেই ভয়াবহ স্মৃতিটা তারা কোনোভাবেই ভুলতে পারছে না। 2 নম্বর হচ্ছে তারা এতদিনে, অন্তত যেহেতু আপনি গত মাসের 25 তারিখ থেকে এটা শুরু হয়েছে, এতদিনে তারা আশ্বস্ত হয়েছে বাংলাদেশ তাদের জন্য কিছুটা, যে অনিশ্চিত জীবন তারা মিয়ানমারে পালন করেছে সেখান থেকে একটা নিশ্চয়তার মধ্যে তারা আসতে পেরেছে এবং আসতে পারবে, এই নিশ্চয়তা তারা এখান থেকে দিচ্ছে। তাছাড়া এখানকার যারা স্থানীয় লোকজন আছে, তারা এখান থেকে তাদের যে স্বজন আছে তারা তাদেরকে ফোন করছে যে না, বাংলাদেশে এখন থাকা খাওয়া অর্থাৎ বাসস্থান থেকে শুরু করে আনুষঙ্গিক বিষয়গুলো তুলনামূলকভাবে খুব সহজ এবং সুলভ, ফলে তারা এখান থেকে আসছে। আর সবচেয়ে বড় বিষয় সেটি হচ্ছে সব মিলে আগে যারা মিয়ানমারের ছিল তারা কিন্তু এখানেও আগে অনেক লোকজন ছিল, ফলে তারা তাদের সঙ্গে একটা যোগাযোগ প্রতিনিয়ত রক্ষা করছে। ফলে বলা যায় যে প্রতিদিনই গড়ে 20 থেকে 25 হাজার, আপনি জানেন যে 22 থেকে 23টি সীমান্ত রয়েছে। কোনো কোনো সীমান্তে হয়তো দৈনিক 1 থেকে 2000, 2500 পর্যন্ত আসে, কোনো কোনো সীমান্তে 400-500 গড়ে। আমরা বিভিন্ন যারা আমাদের সোর্স রয়েছে কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে কিংবা সেনাবাহিনী, বিডিআর যারা সেখানে কর্মরত, যারা এন্ট্রি করছে তাদের সঙ্গে কথা বলে আমরা জেনেছি যে গড়ে 20 থেকে 25 হাজার রোহিঙ্গা আসছে। আর এর বাইরে আজকে দিনের যে খবর সেটি হচ্ছে ত্রাণ তৎপরতা চলছে স্বাভাবিকভাবে অন্যান্য দিনের মতো। কিছুক্ষণ আগে এখানে যে ক্যাম্প রয়েছে আমার পিছনে, সেই ক্যাম্পে স্বরাষ্ট্রমন্ত্রী আসার কথা রয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও আসার কথা রয়েছে। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আসবেন কিছুক্ষণ পর ত্রাণ দিতে। সব মিলিয়ে বলা যায় যে ত্রাণ তৎপরতা, ওদের যে মৌলিক চাহিদাগুলো মেটানো, সরকার, সাধারণ মানুষ, বেসরকারি সংস্থা, উন্নয়ন সংস্থা যেভাবে মানবিকভাবে রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে, এটা সত্যি একটু অন্যরকম। সম্পূর্ণভাবে ত্রাণ তৎপরতা সহ সবকিছু ঠিকঠাক ভাবেই চলছে। জোহা, অর্থাৎ ধারাবাহিক ত্রাণ তৎপরতাটা চলছে। আপনাকে ধন্যবাদ শরীফ আমাদের সাথে এই মুহূর্তে যোগ দেওয়ার জন্য। রোহিঙ্গাদের অস্থায়ী আবাস হিসেবে গড়ে তুলতে দ্রুত গতিতে কাজ চলছে ভাসানচরে। পুরো চর মাটি ফেলে উঁচু করা হচ্ছে, নিশ্চিত করা হচ্ছে নিরাপত্তা সহ আরো বেশ কিছু সুবিধা। সব মিলিয়ে প্রায় 5 লাখ রোহিঙ্গা হাতিয়ার এই চরে আনার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। কবে নাগাদ রোহিঙ্গাদের আনা হবে ভাসানচরে ঠিক হয়নি সেদিনক্ষণ। তবে প্রকল্প শেষ করতে স্থানীয় প্রশাসনের সহায়তায় জোরে সোরে কাজ চালাচ্ছে নৌবাহিনী। দুর্যোগপ্রবণ বিবেচনায় এরই মধ্যে পুরো চর 5 ফুট উঁচু করার কার্যক্রম শুরু হয়েছে। 5 লাখ রোহিঙ্গার আশ্রয় হবে ভাসানচরে, ঠিক হয়েছে তাও। চরে আবাসনের জন্য বনভূমি উজাড় হওয়ার বিষয়টি নিয়েও নতুন করে ভাবছে প্রশাসন। আপাত দৃষ্টিতে যে বন মনে হচ্ছে ছোট ছোট গাছ, এইগুলা নষ্ট হয়ে যাবে, কিন্তু এর বিকল্প জাস্ট এইটার যেন রিপ্লেস করা যায় এরকম কিন্তু প্রকল্প সরকার সেটা নিবে। প্রশাসনের কর্মকর্তারা বলছেন, ভাসানচরে সাময়িক আশ্রয়স্থল হলেও রোহিঙ্গাদের জন্য নিশ্চিত করা হবে বেশ কিছু সুযোগ সুবিধা। একজন মানুষ এখানে যাতে বসবাস করে টিকে থাকতে পারে, ন্যূনতম নাগরিক সুবিধাটা নিশ্চিত করে তাকে এখানে বাসযোগ্য একটা জায়গায় রাখা, যাতে পরবর্তীতে তাকে আবার রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত হলে তার নিজের ঠিকানায় ফেরত পাঠানো যায়। মূলত 4 ধাপে শরণার্থীদের আনা হবে ভাসানচরে। তারা যাতে জনস্রোতে মিশে যেতে না পারে সেজন্য বিশেষ পরিকল্পনা আছে প্রশাসনের। এই টোটাল এরিয়াটাকে ইট উইল বি ওয়েল প্রোটেক্টেড। ওয়েল প্রোটেক্টেড এখানে এমনকি তারা যদি ইসেও যেতে চায়, নদীতেও যেতে চায়, স্বাধীনভাবে চলাফেরা করার কোনো সুযোগ এখানে থাকবে না। এলোমেলো বিচ্ছিন্নভাবে গিয়ে আমাদের এই মূল জনগোষ্ঠীর সাথে মিশে যাবে, সেটা উই ডোন্ট থিঙ্ক সো। স্থায়ী আবাসনের পরিকল্পনা না হলেও বিদ্যুৎ, পানি, চিকিৎসা, স্যানিটেশন ও দুর্যোগ মোকাবেলার সরঞ্জাম সহ রোহিঙ্গাদের জন্য নানা ব্যবস্থা থাকছে ভাসানচরে। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে মহারশী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে নতুন করে শেরপুরের ঝিনাইগাতির 5টি গ্রাম প্লাবিত হয়েছে। এ নিয়ে 3 ইউনিয়নের মোট 25টি গ্রামের মানুষ এখন পানিবন্দী। স্থানীয়রা জানিয়েছে, এই ঢলে এর মধ্যে কয়েক হাজার একর জমির আমন ধান তলিয়ে গেছে। মহারশী নদীর ভেঙে যাওয়া বাঁধ সংস্কারেও নেওয়া হয়নি কোনো উদ্যোগ। 2-1 দিনের মধ্যে পানি নেমে না গেলে ধান পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার শঙ্কায় চাষিরা। অনেক পুকুরের মাছও ভেসে গেছে আকস্মিক ঢলে। তবে গতকালের তুলনায় আজ উজানের পানি কিছুটা কমেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।